প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে আমি অরূপ কুমার মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব এর হিসাব রক্ষণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শিক্ষণফল: এই অধিবেশন শেষে তোমরা প্রাপ্য হিসাব, প্রাপ্য সমূহের ধারণা পাবে, ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রাপ্য সমূহের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, প্রাপ্য সম্পর্কিত লেনদেন সমূহের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করতে পারবে। তো আসা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাপ্য সমূহ বা রিসিভেবলস। হোয়াট ইজ রিসিভেবল? বলছে ধারে পণ্য বিক্রয় বা ধারে সেবা প্রদান করার বিনিময়ে যে পাওনা হয় তাদেরকে প্রাপ্য বলে। অর্থাৎ কোন প্রতিষ্ঠান যদি ধারে পণ্য বিক্রয় করে বা ধারে সেবা প্রদান করে, তাহলে ক্রেতার নিকট বা কাস্টমারের নিকট বা খরিদ্দারের নিকট যে পাওনা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে প্রাপ্য হিসাব। ওকে, বা প্রাপ্য সমূহ। প্রাপ্য বলছে চলতি মূলধনের একটি অত্যাবশ্যকীয় উপাদান হলো প্রাপ্য সমূহ। তো একটি ব্যবসা পরিচালনা করতে গেলে সাধারণত ধারে বিক্রয় বা ধারে সেবা প্রদান একটি নিয়মিত ঘটনা ঘটে থাকে নিয়মিতভাবেই, এবং এই জন্য বলা হচ্ছে এটি চলতি মূলধনের একটি অত্যাবশ্যকীয় উপাদান। প্রাপ্য সমূহের প্রকারভেদ। প্রাপ্য কয় ধরনের হতে পারে? প্রাপ্যকে এখানে সাধারণত দুই ধরনের ভাগ করা হয়েছে, একটি ব্যবসায়ী প্রাপ্য আর একটি হচ্ছে অব্যবসায়ী প্রাপ্য বা অন্যান্য প্রাপ্য। তো আমরা সাধারণত একবারেই প্রাপ্য সমূহকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রাপ্য সমূহকে মোট আমরা তিন ভাগে ভাগ করে বলতে পারি। একটি হচ্ছে প্রাপ্য হিসাব, একটি হচ্ছে প্রাপ্য নোট বা অন্যান্য প্রাপ্য, আদার্স রিসিভেবলস, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবলস এন্ড আদার্স রিসিভেবল। তাহলে প্রাপ্যকে আমরা এক মোটা দাগে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট এবং অন্যান্য প্রাপ্য। তাহলে এগুলো আমরা বিস্তারিত এখন দেখি। প্রাপ্য হিসাব কি? ধারে সেবা প্রদান বা ধারে পণ্য বিক্রয়ের জন্য বিক্রেতা যখন ক্রেতার নিকট হতে টাকা পরিশোধের জন্য মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতি পায়, তখন তাকে প্রাপ্য হিসাব বলে। অর্থাৎ ক্রেতা বিক্রেতার ভিতরে ক্রেতা বিক্রেতার মধ্যে বিক্রেতা ক্রেতার নিকট থেকে যখন ধারে বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যখন মৌখিক আশ্বাস বিনিময় হয়, অর্থাৎ ক্রেতা বিক্রেতাকে মৌখিকভাবে আশ্বস্ত করে বা আশ্বাস প্রদান করে যে তার বিক্রয়কৃত অর্থ নির্দিষ্ট সময়ে পরিশোধ করবে। এই যে মৌখিক আশ্বাস প্রদান করলো, এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল বা প্রাপ্য হিসাব। এখানে কোনো লিখিত কোনো দলিল নাই, ঠিক আছে। সাধারণত এরকম এরূপ টাকা পয়সা সাধারণত 30 থেকে 60 দিনের মধ্যে আদায় হয় বলে ধারণা করা হয়। এবং একটি কথা খেয়াল রাখতে হবে, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যদি আস্থার জায়গা তৈরি হয়, বিক্রেতা যদি ক্রেতার উপর পূর্ণ আস্থা অর্জন করতে পারে, তখনই সাধারণত মৌখিক আশ্বাসের ভিত্তিতে ধারে পণ্য ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে থাকে। তাহলে আবার বলছি কি, ধারে সেবা প্রদান বা ধারে পণ্য বিক্রয়ের জন্য বিক্রেতা যখন ক্রেতার নিকট হতে টাকা পরিশোধের জন্য মৌখিক আশ্বাস পেয়ে থাকে বা প্রতিশ্রুতি পেয়ে থাকে, তাকে বলা হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য নোটটা কি? ধারে সেবা প্রদান বা ধারে বিক্রয়ের জন্য বিক্রেতা যখন ক্রেতার নিকট হতে টাকা পরিশোধের লিখিত প্রতিশ্রুতি পায়, তখন তাকে প্রাপ্য নোট বলেন। তাহলে প্রাপ্য হিসাব এবং প্রাপ্যের নোটের ভিতরে পার্থক্য কি? প্রাপ্য হিসাবটা হচ্ছে ক্রেতা কর্তৃক হচ্ছে বিক্রেতাকে প্রদত্ত মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতি, আর প্রাপ্য নোট হচ্ছে ক্রেতা কর্তৃক বিক্রেতাকে প্রদত্ত লিখিত অঙ্গীকারনামা বা লিখিত প্রতিশ্রুতি। তো সাধারণত এটি দুই ভাবে সংগঠিত হয়ে থাকে। বিক্রয়ের সঙ্গে সঙ্গে হয়ে থাকে সংগঠিত, অথবা
অর্থাৎ বিক্রয় যখন সংগঠিত হয় তখনই হতে পারে এই লিখিত চুক্তিটা, অথবা প্রথমে প্রাপ্য হিসাবে সৃষ্টি হতে পারে, মৌখিক চুক্তি হতে পারে। পরবর্তীতে দেখা যেতে পারে যে নির্দিষ্ট সময়ের ভিতরে ক্রেতা টাকা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, ফলে ক্রেতা এবং বিক্রেতা একটি নির্দিষ্ট সুদ সহ একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য প্রাপ্য নোটে স্বাক্ষর করতে পারে। ওকে, তাহলে কি হতে পারে যে প্রথমত ক্রেতা বিক্রেতার ভিতর মৌখিক প্রতিশ্রুতির মাধ্যমে বিক্রয় সংগঠিত হলো। 1 মাস বা 2 মাস যখন শেষ হয়ে গেল টাকা পরিশোধের, তখন ক্রেতা যদি দেখে যে সে টাকা পরিশোধ করতে পারছে না, তখন বিক্রেতা এবং ক্রেতা সমঝোতার ভিত্তিতে একটি নির্দিষ্ট সুদ সহ ক্রেতা এবং বিক্রেতা একটি লিখিতভাবে চুক্তি স্বাক্ষর করতে পারে বা প্রতিশ্রুতি বা অঙ্গীকারনামা স্বাক্ষর করতে পারে। এটাকেই বলা হচ্ছে প্রাপ্য নোট। এখন প্রাপ্য নোট প্রাপ্য হিসাবের চেয়ে বিক্রেতার জন্য একটু সুবিধাজনক। কেন সুবিধাজনক? বিক্রেতা প্রয়োজন মনে করলে প্রাপ্য নোটটি অন্য কোথাও থেকে বাট্টা করে নিয়ে আসতে পারে। ওকে, বাট্টায় নগদ টাকা আদায় করতে পারে। অব্যবসায়ী প্রাপ্য সমূহ বা অন্যান্য প্রাপ্য সমূহ বলছে ব্যবসায়িক প্রাপ্য সমূহ বা প্রাপ্য নোট এবং প্রাপ্য হিসাব ব্যতীত অন্য সকল প্রাপ্যকে বলা হচ্ছে অন্যান্য প্রাপ্য। অন্যান্য সকল প্রাপ্যের ভিতর কি কি থাকতে পারে? প্রাপ্য কমিশন থাকতে পারে, প্রাপ্য ভাড়া থাকতে পারে এবং প্রাপ্য সুদ থাকতে পারে। তাহলে আমরা বলছি যে প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট ব্যতীত অন্যান্য সকল প্রাপ্যকে আমরা অব্যবসায়ী প্রাপ্য বা অন্যান্য প্রাপ্য বলে অভিহিত করে থাকি। এর ভিতরে থাকে প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া এবং প্রাপ্য সুদ। প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ প্রক্রিয়া নিয়ে এখন একটু আমরা আলোচনা করব। বলছে ধারে বিক্রয় বা সেবা প্রদানের জন্য, ধারে যদি বিক্রয় করি তাহলে আমরা জাবেদা দাখিলা প্রদান করি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় রাজস্ব বা সেবা রাজস্ব ক্রেডিট। 2 নম্বর বলেছে ধারে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে, তাহলে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে জাবেদা দাখিলা হয় হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 3 নম্বরে বলা হচ্ছে প্রাপ্য হিসাবের বিপরীতে অর্থ আদায় হলে যদি প্রাপ্য হিসাব যথা টাইমে নগদ টাকা পরিশোধ করে দেয় তাহলে নগদান হিসাব ডেবিট হবে। যদি বাট্টাকালীন সময়ের ভিতরে টাকা পরিশোধ করে তাহলে তাদেরকে কিছু টাকা ছাড় দিতে হতে পারে, সেটা হচ্ছে বিক্রয় বাট্টা বা প্রদত্ত বাট্টা ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা, যদি বাট্টাকালীন সময়ে যদি টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। বলছে যখন প্রাপ্য হিসাবের নিকট হতে প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া যাবে। আমি আগেই বলছিলাম যে দুই ভাবে সৃষ্টি হতে পারে, সরাসরি বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য হিসাব সৃষ্টি হতে পারে, অথবা প্রথমে মৌখিক চুক্তির ভিত্তিতে বা মৌখিক সম্মতির ভিত্তিতে প্রথমে বিক্রয় সংগঠিত হলে প্রাপ্য হিসাব উদ্ভব হয় এবং পরবর্তীতে প্রাপ্য হিসাবের নিকট হতে একটি নির্দিষ্ট সুদ সহ প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 1 নম্বরে বলছে সুদ সহ প্রাপ্য নোটের টাকা যদি আদায় হয় নির্দিষ্ট সময় পরে গিয়ে পরে তাহলে আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট এবং সুদ আয় ক্রেডিট। অর্থাৎ প্রাপ্য নোট এবং সুদের যে টাকাটা সেটাকে যোগ করে নগদ টাকা আমরা গ্রহণ করব। প্রাপ্য নোট বাট্টাকরণ করা হলে, অর্থাৎ প্রাপ্য নোট বাট্টাকরণটা হচ্ছে যে গ্রাহকের বিক্রেতার নিকট যে প্রাপ্য নোটটি থাকে সেটার তো একটি নির্দিষ্ট মেয়াদের জন্য রাখা হয় এবং এক শর্ত থাকে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে মূলত যে ক্রেতা ছিল সে হচ্ছে নোটের টাকা পরিশোধ করবে বিক্রেতাকে। এখন কিন্তু দেখা গেল যে বিক্রেতার এই নির্দিষ্ট পরিমাণ টাকা বা নির্দিষ্ট সময়ের পর্যন্ত অপেক্ষা করে থাকা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। এই মুহূর্তে তার নগদ টাকার প্রয়োজন। সেই নগদ টাকার চাহিদা মেটানোর জন্য বিক্রেতা আর্থিক প্রতিষ্ঠান, সাধারণত ব্যাংকের নিকট গিয়ে এটি বাট্টাকরণ করতে পারে। অর্থাৎ বাট্টাকরণ মানে হচ্ছে কোনো প্রাপ্য নোট এর বিনিময়ে নগদ টাকা সংগ্রহ করা। কোথা থেকে? ব্যাংক থেকে। এখন ব্যাংকের এটা সুবিধা কি?
এখানে আমরা একটু খেয়াল করে দেখতে পারবো প্রাপ্য নোটের ক্রেডিট আমরা যদি ধরে নিই প্রাপ্য নোট 10,000 টাকা এবং তার উপরে 3 মাস মেয়াদি সুদ 500 টাকা, তাহলে 10,500 টাকা হচ্ছে। এখন এই 10,500 টাকা মেয়াদ পূর্তিতে পাবে কে? যার কাছে চেক নোটটা থাকবে, অর্থাৎ ক্রেতা পরিশোধ করবে। আর বিক্রেতা যদি নির্দিষ্ট মেয়াদ শেষে টাকা সংগ্রহ করে তাহলে 10,500 পাবে। কিন্তু ব্যাংকের কাছে যদি নির্দিষ্ট সময়ের আগে ক্রেতা যদি ব্যাংক থেকে বাট্টাকরণ করে তাহলে পুরো টাকাটা ব্যাংক বিক্রেতাকে দিবে না। তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে প্রাপ্য সুদ, সুদ খরচ বা বাট্টা খরচ। তাহলে একটি নির্দিষ্ট ফেস ভ্যালু থেকে বা লিখিত মূল্য থেকে বা মেয়াদ পূর্তির মূল্য থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বাট্টার পরিমাণ কম দিয়ে বাট্টা নির্দিষ্ট পরিমাণ টাকা কম প্রদান করে ব্যাংক, এবং মেয়াদ শেষে ব্যাংক হচ্ছে ক্রেতার নিকট থেকে পূর্ণ মূল্যে বা মেয়াদ পূর্তির মূল্যেই টাকাটা সংগ্রহ করে। এই যে বিক্রেতাকে টাকা কম দিল বা আমরা বলি আদিষ্ট, হ্যাঁ আদেশটাকে টাকাটা কম দিল ব্যাংক, এবং ব্যাংক নির্দিষ্ট সময় শেষে আদিষ্টর নিকট হতে বা বিক্রেতার নিকট হতে পূর্ণ মূল্য সংগ্রহ করলো। এই যে দুইটা মূল্যের পার্থক্য, এটাই হচ্ছে ব্যাংকের লাভ। তাহলে প্রাপ্য বিল যদি ব্যাংক থেকে বাট্টা করা হয়, এই বাট্টার টাকাটা হচ্ছে ব্যাংকের জন্য লাভ, কিন্তু যে বিক্রেতা তার জন্য খরচ বা ক্ষতি। ফলে এই টাকাটার লাভের জন্য তারা নগদ টাকা নির্দিষ্ট সময়ের আগে নগদ টাকা ব্যাংক পরিশোধ করে বা প্রদান করে, এটা ব্যাংকের জন্য একটা বিনিয়োগ। তাহলে যে আদেশটা অর্থাৎ যে বিক্রেতা সে কিভাবে ব্যাংকে এটা হিসাবভুক্ত করবে? নগদ টাকা সে পাওয়া যাবে, নগদান হিসাব ডেবিট হবে, বাট্টা খরচ বা সুদ খরচকে ডেবিট করবে, এটা তার ক্ষতি। আর প্রাপ্য নোটকে ক্রেডিট করবে কারণ এটি সে হস্তান্তর করছে, এবং সুদ আয়কে ক্রেডিট করবে। ওকে, এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আমরা দুই প্রকার সুদের যে পার্থক্য, বাট্টা বা সুদ খরচ এবং সুদ আয়, এটাকে দুই ভাবে না রেখে যে টাকাটা থাকে, অর্থাৎ যদি সুদ খরচের পরিমাণ ডেবিট হয় তাহলে বেশি হয়, অর্থাৎ যেটি বেশি সুদ খরচ এবং সুদ আয়ের ভিতরে হিসাব করে যেটি বেশি পাবো আমরা সেই হিসাবটাকে বেশি পরিমাণ দ্বারা ডেবিট অথবা ক্রেডিট করতে পারবো। যদি আমাদের সুদ খরচের পরিমাণ বেশি হয় তাহলে দুটির পার্থক্য হচ্ছে সুদ খরচ ডেবিট হবে, অথবা সুদ আয় যদি বেশি হয় তাহলে দুটির পার্থক্য সুদ খরচ এবং সুদ আয়ের পার্থক্যকে ক্রেডিট করতে পারবো। অর্থাৎ আমরা সুদ খরচ এবং সুদ আয় দুটি হিসাবকেই না রেখে সুদ খরচ এবং সুদ আয়ের যে পার্থক্য নিট মূল্য দ্বারা, নিট পার্থক্য দ্বারাই আমরা সুদ খরচ ডেবিট অথবা সুদ আয় ক্রেডিট করতে পারি। ওকে, আচ্ছা, মেয়াদ পূর্তির তারিখে প্রাপ্য নোট যদি অমর্যাদা হয় বা প্রত্যাখ্যাত হয় তাহলে কি করতে হবে? তাহলে মূলত প্রাপ্য হিসাব ডেবিট হবে, প্রাপ্য নোট ক্রেডিট হবে এবং সুদ আয় ক্রেডিট হবে। অর্থাৎ মেয়াদ পূর্তিতে যেহেতু এটি একটি দলিল এবং এখানে একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, এই মেয়াদের পরবর্তীতে এই প্রাপ্য নোট অমূল্য হয়ে যায়। কিন্তু যদি এই মেয়াদের পরবর্তী মেয়াদ পূর্তিতেও যদি বিলের স্বীকৃতিকারী বা বিক্রেতা বিলের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে সেটাকে আমরা বলি অমর্যাদা বা প্রত্যাখ্যান। সেক্ষেত্রে আবার নতুন করে প্রাপ্য হিসাবে সৃষ্টি হয় এবং প্রাপ্য নোটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে প্রাপ্য নোটটাকে ক্রেডিট করতে হয় এবং সুদ আয়কে ক্রেডিট করতে হয়। এখানে খেয়াল রাখতে হবে নতুন করে প্রাপ্য হিসাব যেটা ডেবিট হবে সেটা হচ্ছে প্রাপ্য নোট এবং সুদ আয় এই দুটির যোগফল, সুদ সহ প্রাপ্য হিসাবটাকে আমরা ডেবিট করব। বলছে বাট্টাকৃত প্রাপ্য বিল অমর্যাদাকৃত হলে, এখন বাট্টাকৃত যেটা 6 নম্বরে আমরা আলোচনা করেছিলাম যে বিক্রেতা তার নগদ অর্থের প্রয়োজনে ব্যাংক হতে বাট্টা করতে পারে। এখন বিক্রেতা যদি ব্যাংক হতে বাট্টা করে নিয়ে আসে প্রাপ্য নোটটি, এবং যদি ক্রেতা একটি নির্দিষ্ট সময় শেষে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, একটি নির্দিষ্ট সময় শেষে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে ব্যাংক কি টাকা পাবে না? অবশ্যই ব্যাংক টাকা পাবে। এবং ব্যাংক কি করবে? ব্যাংক হচ্ছে যে বিক্রেতা ছিল বা ব্যাংকের আদেশটা ছিল ব্যাংকের, সে তার মানে বিলের যে আদেশটা ছিল ব্যাংক তার কাছ থেকে টাকাটা আদায় করে নেবে। ফলে বিক্রেতাকে
ক্রেতা টাকা পরিশোধ করুক আর না করুক, ব্যাংকে কিন্তু ব্যাংকের নিকট কিন্তু ব্যাংকের টাকা কিন্তু সে বিক্রেতা পরিশোধ করতে বাধ্য। পরবর্তীতে ক্রেতা এবং বিক্রেতার ভিতরে লেনদেন হতে পারে। ফলে বাট্টাকৃত প্রাপ্য বিল যদি আমরা অমর্যাদাকৃত হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হিসাব প্রক্রিয়া হবে হচ্ছে প্রাপ্য হিসাবকে ডেবিট করব। এখন এই প্রাপ্য হিসাবটা হচ্ছে ক্রেতার নামে হিসাবটাকে ডেবিট করব এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এই প্রাপ্য হিসাব ডেবিট হবে কিন্তু আগের মতো সুদ সহ, অর্থাৎ সর্বশেষ যে মূল্যটা থাকবে, অর্থাৎ ফেস ভ্যালু প্লাস সুদ, যে মেয়াদ পূর্তির মূল্য থাকবে সেই মূল্য সহ কিন্তু প্রাপ্য হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এক্ষেত্রে ব্যাংক কিন্তু কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হবে না। ব্যাংক কিন্তু তার মেয়াদ পূর্তিতে যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু যে বিক্রেতা তার নিকট থেকে নিয়ে নিবে এবং পরবর্তীতে দেনা পাওনা নিষ্পত্তি হবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। ওকে, এখন আমরা একটু আলোচনা করব অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা হিসাবভুক্তকরণ নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ধারে বিক্রয় বা ধারে সেবা প্রদান করা হয়, যেহেতু বাকিতে বিক্রয় করা হয়, বাকিতে সেবা প্রদান করা হয়, এই অবস্থায় টাকাটা যেহেতু একটি আর্থিক বছরেই পাওয়া যাবে এর কোনো নিশ্চয়তা নেই। এটি যে হিসাবকালে বিক্রয় করা হয় পরবর্তী হিসাবকালে টাকা প্রাপ্তির ঘটনা ঘটতে পারে। কথাটা কি বুঝাতে পারলাম? যে হিসাবে আমরা যে আর্থিক বছরে আমরা পণ্যটা বিক্রি করছি বা সেবা প্রদান করছি, সেই আর্থিক বছরের মধ্যেই টাকা আদায় নাও হতে পারে। সাধারণত দেখা যায় এটি একটি চলমান প্রক্রিয়া এবং যে আর্থিক বছরে পণ্য বিক্রি করা হয় আর সংগ্রহ করতে হয় হচ্ছে তার পরের অর্থ বছরে গিয়ে। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় না যে পরবর্তী অর্থ বছরে বিক্রেতা টাকা পরিশোধ করবে বা টাকা তারা নাও পরিশোধ করতে পারে। এখন যদি এমন হয় যে তারা টাকা পরিশোধ করলো না, তখন কিন্তু আর্থিক বছরে আমরা বিক্রয় সংগঠিত হয়েছিল সেই আর্থিক বছরে কিন্তু একটি হিসাব প্রক্রিয়ায় ভুল থেকে যাবে। কারণ যেহেতু আমরা এই আর্থিক বছরে বিক্রয় করেছি এবং এই পূর্ণ বিক্রয়টাকে আমরা আয় হিসাবে লিপিবদ্ধ করেছি, কিন্তু পরবর্তী আর্থিক বছরে যে কিছু টাকা অনাদায়ী থেকে গেল, এই যে অনাদায়ী খরচটা এটা মূলত কিন্তু পূর্ব অর্থ বছরের খরচ। তাহলে কি আমরা পরবর্তীতে আর আনডিউ করতে পারবো না, আমরা পুনরায় কিন্তু আর্থিক বছরে ফিরতে পারবো না। এই জন্য অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির একটা ব্যবস্থা করা হয়। তো অনাদায়ী পাওনাটা হচ্ছে যে টাকাটা ধারে বিক্রয়কৃত দেনাদারের নিকট থেকে বা প্রাপ্য হিসাব থেকে আদায় করা সম্ভব হয় না, সেটাকে আমরা বলছি অনাদায়ী পাওনা। আর অনাদায়ী পাওনার সঞ্চিতিটা কি? অনাদায়ী পাওনার সঞ্চিতিটা হচ্ছে যদি যে বছরে বিক্রয় সংঘটিত হবে সেই বছরে ভবিষ্যতে আদায় হবে না এইরকম সন্দেহজনক ভাবে কিছু টাকা ব্যবস্থা করে রাখা, সেটাকে বলছি অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবং এটা মূলত অনাদায়ী পাওনা খরচকে ডেবিট করা হয় এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিটাকে ক্রেডিট করা হয়। অর্থাৎ আমরা সরাসরি প্রাপ্য হিসাবটাকে ক্রেডিট না করে, অর্থাৎ প্রাপ্য হিসাব না কমিয়ে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচের বিপরীতে একটি সঞ্চিতির ব্যবস্থা করে রাখা হয়। ওকে, তা বলছে অনাদায়ী পাওনার জন্য যদি পূর্বে কোনো সঞ্চিতির ব্যবস্থা না থাকে এবং প্রথমবারের জন্য সঞ্চিতি সৃষ্টি করা হয়, তাহলে ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি এটা কি? এই পদ্ধতি আধুনিক পদ্ধতি এবং এই পদ্ধতিতেই আমরা মূলত হিসাব সংরক্ষণ দেখব এখন। কিন্তু দেখা যাচ্ছে যে পূর্বে কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল না এবং এই বছরেই প্রথমবারের মতো অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা অনাদায়ী পাওনা যেটা অ্যাকচুয়াল ক্ষতি হয়ে গেল সেটার জন্য আমরা জাবেদা করব হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে গেল। এটা হচ্ছে প্রকৃত অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার জন্য। এটা যে বছরের বিক্রয়কৃত অর্থই হোক না কেন, কারণ যেহেতু আমাদের পূর্বে কোনো সঞ্চিতির ব্যবস্থা রাখা হয়নি। যে বছর থেকে আমরা সঞ্চিতি রাখা শুরু করব সেই বছর কিন্তু আমাদেরকে কিছু করার থাকবে না, সেই বছর হচ্ছে অনাদায়ী, এটা ডিরেক্ট মেথডেই করতে হবে, সেটাকে বলছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট,
প্রাপ্য হিসাব ক্রেডিট। 2 নম্বরে বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য, অর্থাৎ এই বছরেই আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখছি, সেক্ষেত্রে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এই যে সঞ্চিতি সৃষ্টি করা হলো, অর্থাৎ প্রাপ্য হিসাবকে সরাসরি ক্রেডিট না করে অনাদায়ী পাওনার বাবদ সঞ্চিতির ব্যবস্থা করে রাখা হলো। ওকে। আচ্ছা, অনাদায়ী পাওনা খরচ আয় বিবরণীতে স্থানান্তরের জন্য অনাদায়ী পাওনা আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। ওকে। আচ্ছা, পূর্ব হতে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা থাকে, অর্থাৎ প্রথমটা যদি প্রথম বছর হয়ে থাকে, তারপরেরটা যদি এটাকে আমরা দ্বিতীয় বছর কল্পনা করি, তাহলে দ্বিতীয় বছরে এসে আমাদেরকে যে কাজটি প্রথমে করতে হবে সেটা হচ্ছে অনাদায়ী পাওনা অবলোপন করতে হবে। অর্থাৎ পূর্বের বছরে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, সঞ্চিতির ব্যবস্থা ছিল, এ বছরে যেটা প্রকৃত আদায় হলো না, এবছরে যেটি প্রকৃত আদায় হচ্ছে না, সেটা অবলোপন করতে হবে। সেটা অবলম্বন করার জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে। এটা হচ্ছে প্রথম জাবেদা। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, যেহেতু আমাদের পূর্বের থেকে ব্যবস্থা করা ছিল। আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতন জের বেশি হলে এখন পরবর্তীতে যেটা কাজ করতে হবে, প্রথমে আমরা অবলোপন করে দিলাম প্রকৃত অনাদায়ী পাওনাটা। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির আবার ব্যবস্থা থাকবে। এই বছর আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। এখন এই বছর অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার জন্য এই কাজটুকু আমাদেরকে করে নিতে হবে। সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ হচ্ছে বছরের অনাদায়ী পাওনা, যেটি হচ্ছে এই যে অবলোপন করলাম আমরা। ওকে। তাহলে থাকবে হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির জের। তাহলে নতুন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে বছরের অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা বাদ দিব। বাদ দিলে যেটি ঘটবে সেটি হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির একটি জের থেকে যাবে। আচ্ছা, পরবর্তীতে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করতে হবে, চার্জ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সেটা হচ্ছে প্রাপ্য হিসাবের উপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, প্রাপ্য হিসাবের উপর একটি নির্দিষ্ট পার্সেন্টেজ করে অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে এবং সেখান থেকে বাদ দিব হচ্ছে বা সেখানে লিখবো হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির জোর। এখন এখন আমরা খেয়াল করব যে কোনটি বড়, কোনটি বড়, তার উপরে আমাদের পরবর্তী জাবেদাটা নির্ভর করবে। তো সাধারণত নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটাই বড় হয়ে থাকে। হ্যাঁ, অনাদায়ী পাওনা হিসাব। এখন এই যে পার্থক্য নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির জের, এই দুটির পার্থক্যর জন্য আমাদের মূলত এই জাবেদাটা দাখিলা প্রদান করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে নতুন পাওনা সঞ্চিতি পুরাতন জেরের যদি বেশি হয়ে থাকে, অর্থাৎ নতুন সঞ্চিতিটা পুরাতন সঞ্চিতির চেয়ে যদি বেশি হয়, তাহলে আমরা লিখবো হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনেক সময় অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, এটা লেখা হয়ে থাকে। আচ্ছা, আর যদি পুরাতন সঞ্চিতির জেরটা বেশি হয়ে থাকে তাহলে এটা বিপরীত দাখিলা হয়ে যাবে, তখন হবে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে কি, আমাদেরকে এই 2 নাম্বার জাবেদাটা দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই কাজটা করে নিতে হবে। করে নেওয়ার পরে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জেরের ভিতরে কোনটি বড়, সেটি হচ্ছে আমাদেরকে বিবেচনায় নিতে হবে। যদি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বেশি হয়ে থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট বা অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির জের বেশি হয়ে থাকে তাহলে আমরা লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। ওকে। আচ্ছা, অনাদায়ী পাওনা আয় বিবরণীতে অনাদায়ী পাওনা বা খরচ বা আয় বা অনাদায়ী পাওনা আমরা ওখানে লিখছি। অনাদায়ী পাওনা আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য এখন দেখতে হবে প্রথম জাবেদাটা আমরা যদি দিয়ে থাকি প্রথমটা, তাহলে আমরা লিখবো হচ্ছে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। আর যদি আমাদের অথবার জাবেদাটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। ওকে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলে। তো পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা সমন্বয় করে প্রাপ্য হিসাবের অবস্থায় নিতে হবে। অর্থাৎ আমরা সাধারণত যেটি ব্যক্তির কাছ থেকে মূলত নগদ টাকা পেয়ে থাকি, ব্যক্তিবাচক হিসাব ছাড়া তো আসলে নগদ টাকা পাওয়া যায় না। এই জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে, যে পূর্বে অবলোপন করা হয়েছিল এরকম যদি কোনো অনাদায়ী পাওনা থাকে তাহলে প্রাপ্য হিসাবে আগে সেটা স্থানান্তর করে নিতে হবে, করে নিয়ে প্রাপ্য হিসাবের নিকট থেকে টাকাটা নিতে হবে। এক্ষেত্রে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব
ক্রেডিট করতে হবে। কারণ যখন আমরা অবলোপন করেছিলাম তখন লিখেছিলাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন যেহেতু সেটার ইনভার্স করছি, বিপরীত করছি, এই জন্য প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। পরবর্তীতে নগদ গ্রহণ করতে হবে। নগদ গ্রহণ করার জন্য হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, এখন একটি উদাহরণগুলো লেনদেনগুলো আমরা জাবেদা দাখিলা প্রদান করব, একটু দেখি। বলছে ধারে পণ্য বিক্রয় 60,000 টাকা, এটার জন্য আমাদের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা, বিক্রিত পণ্যের মূল্য বাবদ ক্রেতার নিকট হতে নগদ প্রাপ্তি, তাহলে প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 2/10 শর্তে মিস্টার সোহাগের নিকট পণ্য বিক্রয়, অর্থাৎ এটা শর্তটা কি, 10 দিনের ভিতর পরিশোধ করলে মিস্টার সোহাগ 2% বাট্টা পাবে, তাকে 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এই ক্ষেত্রে জাবেদা দাখিল হবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, বলছে মিস্টার শিমুলের নিকট প্রাপ্য 40,000 টাকার জন্য 5% 3 মাস মেয়াদি নোট পাওয়া গেল। অর্থাৎ শিমুলের নিকট আগেই আমাদের বিক্রয় করা ছিল, সে এখন 40,000 টাকা, সে এখন 3 মাস মেয়াদি 5% নোট দিবে। তার প্রাপ্য নোট ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 5% 3 মাস, ইংরেজিতে বলে 5% 3 মান্থ নোট রিসিভেবল, এটা লেখা যায়, অথবা শুধু প্রাপ্য নোট লিখলেই হবে। আচ্ছা, প্রাপ্য নোট ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। মিস্টার সোহাগের নিকট হতে বাট্টা মেয়াদের মধ্যে টাকা পাওয়া গেল, অর্থাৎ তাকে যে শর্ত দেওয়া হয়েছিল যে 10 দিনের ভিতর পরিশোধ করলে 2% সে বাট্টা পাবে সে, এখন এই মেয়াদের ভিতরে সে পরিশোধ করছে, অর্থাৎ 20,000 টাকার উপরে 10% 2% বাট্টা পাবে। 20,000-এর 2% হচ্ছে 400 টাকা, তাহলে বাকি টাকা হচ্ছে 19,600 টাকা। নগদান হিসাব ডেবিট হবে 19,600। এই টাকাটাই মূলত এখন আমরা নগদ গ্রহণ করছি। বাট্টা এই টাকাটা তাকে ছাড় দেওয়া হচ্ছে 400 টাকা, 20,000-এর উপর 2%। আর প্রাপ্য হিসাব মোট আমরা 20,000 টাকা ক্রেডিট করব, যেটাকে বলে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে। ওকে, 20,000 টাকা মূল্যের 2 মাস মেয়াদি 3% নোট পাওয়া গেল। তাহলে 20,000 টাকা মূল্যের 20,000 টাকা, অর্থাৎ পূর্বে বিক্রয় করা ছিল, এখন পূর্বে বিক্রয় করা ছিল সেটার জন্য 2 মাস মেয়াদি বাট নোট পাওয়া যাচ্ছে, প্রাপ্য নোট। তাহলে প্রাপ্য নোট ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, 20,000 টাকা। ওকে, আচ্ছা, 3 মাস মেয়াদি প্রাপ্য বিল 2 মাস আগে ব্যাংক হতে 5% হারে বাট্টা করা হলো। আচ্ছা, এটা মূলত 3 মাস মেয়াদি বিল ছিল 2 মাস আগে, অর্থাৎ মেয়াদ পূর্তির 2 মাস আগে বাট্টা করছি, সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, সুদ খরচ হিসাব ডেবিট, প্রাপ্য বিল হচ্ছে ক্রেডিট 40,000 টাকা, সুদ আয় ক্রেডিট হচ্ছে 500 টাকা। আচ্ছা, এটা কিভাবে করলাম? প্রাপ্য নোটের লিখিত মূল্য হচ্ছে 40,000 টাকা, সুদ যেটা 40,000 উপর 5% 3 মাস, যেহেতু বিলের মেয়াদ হচ্ছে 3 মাস, 3 মাসে হচ্ছে 500 টাকা, তাহলে মূল লিখিত মূল্যর সাথে সুদ যোগ করলে মেয়াদ পূর্তির মূল্য দাঁড়ালো হচ্ছে 40,500 টাকা। এখন ব্যাংকের কাছ থেকে আমরা বাট্টা করছি, ব্যাংকের নিকট থেকে বাট্টা করছি কত পার্সেন্ট? 5% হারে। তাহলে ব্যাংক হচ্ছে এই 40,500 টাকার উপর 5%, কিন্তু ব্যাংকের কাছে থাকবে হচ্ছে 2 মাস, নোটের মেয়াদ হচ্ছে 3 মাস, কিন্তু যেহেতু 2 মাস আগে বাট্টা করা হচ্ছে, অর্থাৎ 1 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, ব্যাংক সুদ পাবে হচ্ছে 2 মাসের সুদ। তাহলে 5% করলে 12 মাসের সুদ আসে 1 বছরের, 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 337 টাকা। এক্ষেত্রে তাহলে আসলে নগদান হিসাব ডেবিট, আমরা নগদ প্রাপ্তি হবে 40,163 টাকা আমরা নগদে পাবো, কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল 3 মাস মেয়াদে পরে যে 40,500 টাকা। সেক্ষেত্রে আমাদের বাকি টাকা লস হচ্ছে, যেটাকে আমরা বলছি সুদ খরচ 337 টাকা। প্রাপ্য বিল ক্রেডিট হবে হচ্ছে 40,000 টাকা এবং সুদ আয় ক্রেডিট হবে 500 টাকা। ওকে, মেয়াদ পূর্তিতে 20,000 টাকার নোট নগদে আদায়। তাহলে 2 মাস মেয়াদে এটা ক্যালকুলেট করার প্রয়োজন হয়নি। প্রাপ্য নোট ক্রেডিট হবে হচ্ছে 20,000 টাকা, আর সুদ আয় 2 মাস মেয়াদি বিল ছিল এটা 3%। তাহলে যেটা কাজ করতে হবে 3% 20,000 টাকার উপরে 3% করলে হচ্ছে 600 টাকা, 600 টাকা 3 দুগুণে 600 টাকা, 600 টাকা হচ্ছে ছিল 1 বছরের জন্য, তাহলে 2 মাসের জন্য কত হবে? তাহলে
600 ভাগ হচ্ছে 12 গুণ হচ্ছে 2, তাহলে 600 ভাগ 12 50 গুণ হচ্ছে 2, 100 টাকা সুদ হয়েছে। 2 মাসে 20,000 টাকার সুদ হয়েছে 100 টাকা। তাহলে মোট 20,100 টাকা আমরা নগদে পাবো। ওকে, তাহলে নগদান হিসাব ডেবিট 20,100 টাকা, সুদ প্লাস প্রাপ্য নোট ক্রেডিট হচ্ছে 20,000 টাকা, আর সুদ আয় ক্রেডিট হচ্ছে 100 টাকা। বলছে মেয়াদ পূর্তিতে 40,000 টাকার বিল প্রত্যাখ্যাত হয়েছে। অর্থাৎ ব্যাংকে ওই ভদ্রলোক টাকা পরিশোধ করেনি, মিস্টার শিমুল টাকা পরিশোধ করেনি। তাহলে টাকা পরিশোধ না করলে ব্যাংক হচ্ছে আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে নেবে, আমাদের অ্যাকাউন্ট থেকে তারা টাকাটা নিয়ে নেবে। এই জন্য প্রাপ্য আমরা জাবেদা লিখবো হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট 40,500 পুরো মূল্য দিয়ে, এবং ব্যাংক হিসাব ক্রেডিট 40,500, কেননা ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে 40,500 টাকায় নিবে, আর আমরাও ক্রেতার কাছে 40,500 টাকা দাবি করব। কোনটা? প্রাপ্য নোটের মূল্য প্লাস হচ্ছে সুদ। একটি আরেকটি সমস্যা এখানে আমরা আলোচনা করব। জননী ট্রেডার্স এর 2011 সালের আংশিক রেয়ামেল নিম্নরূপ। বলছে প্রাপ্য হিসাব হচ্ছে 1,06,600, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে 7,000। অর্থাৎ পূর্বে থেকে এটা ব্যবস্থা করা ছিল 7,000 টাকার অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, তাহলে 1,06,600 টাকা হচ্ছে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি আগেই ব্যবস্থা করা ছিল অতীত পূর্বের হিসাব বছর থেকে, সেটা হচ্ছে 7,000 টাকা। বলছে প্রাপ্য হিসাবে 4,600 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবে 10% অনাদায় পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। জাবেদা দাখিল অনাদায় পাওনা হিসাব, অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করতে হবে। তো প্রাপ্য হিসাবের 4,600 টাকা আদায়যোগ্য নয়, এটা হচ্ছে প্রকৃত অনাদায় পাওনা এই বছরে। প্রকৃত অনাদায় পাওনার জন্য আমরা জাবেদা দাখিলা দিব প্রথমে, এর পরবর্তীতে আমরা কি করব, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি ক্যালকুলেট করব, তার পরবর্তীতে খরচের পরিমাণ ক্যালকুলেট করব। আমরা এখানে গণনা করছি, যেটা ওই যে তখনই দেখানো হয়েছিল। বলছে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে কত? 7,000 টাকা, আর অনাদায় পাওনা যেটা এই বছরে আদায়যোগ্য নয় বা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে 4,600 টাকা। তাহলে পুরাতন বছরের অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত থাকলো হচ্ছে 2,400 টাকা। ক্লিয়ার? এ পর্যন্ত বোঝা গেল যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 7,000 টাকা, এই বছরে অবলম্বন বা অনাদায়ী পাওনা হয়ে গেছে প্রকৃতপক্ষে 4,600 টাকা। পুরাতন বছরের সঞ্চিতি থাকলো হচ্ছে, সঞ্চিতির জের থাকলো হচ্ছে 2,400 টাকা। ওকে, আচ্ছা, বলছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে। অবশিষ্ট প্রাপ্য হিসাব কি? 1,06,000 প্রাপ্য হিসাব, সেখান থেকে অনাদায়ী পাওনা হয়ে গেল হচ্ছে 4,600, এইটার উপরে 10%। তাহলে 96,000 টাকার উপরে 10% করলে 9,600 টাকা হয়। বাদ হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত হচ্ছে 2,400 টাকা। তাহলে অনাদায়ী পাওনা খরচ হবে, দুটার পার্থক্য 7,200 টাকা। ঠিক আছে, তাহলে ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জের কিন্তু বড়, ফলে বড়টির জন্য জাবেদা দিতে হবে। ওকে, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, যেটা হচ্ছে অনাদায়ী পাওনা, প্রকৃত অনাদায়ী পাওনা অবলোপন করার জন্য 4,600 টাকা। তারপরে 2 নম্বরে আমরা বলেছিলাম যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি জেরের চেয়ে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বেশি হয়, এখানে বেশি হয়েছে, এই জন্য আমাদেরকে জাবেদা দাখিলা দিতে হবে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। ওকে, কোন টাকা দিয়ে? 7,200 টাকা, যেটা এখানে আমরা বের করলাম। ওকে, আচ্ছা, এই 7,200 টাকা এবার কি করতে হবে? 7,200 টাকা অনাদায়ী পাওনা খরচ, এই খরচটাকে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করব। তাহলে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন অনাদায়ী পাওনা হিসাব করব জাবেদা থেকে। অনাদায়ী পাওনা খরচ হিসাব হচ্ছে 7,200 টাকা ডেবিট, কিন্তু ক্রেডিট কি ছিল? অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এই 7,200 টাকার জন্য আমরা জাবেদা করব, খতিয়ান স্থানান্তর করব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিটে লিখবো হচ্ছে 7,200 টাকা। ঠিক, 7,200 টাকা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত। ওকে, তারপরে অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট আছে, আয় বিবরণী ডেবিট আছে, তাহলে অনাদায়ী পাওনা খরচের ক্রেডিটে আমরা লিখবো। আয় বিবরণী লিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি খরচের ক্রেডিটে লিখবো হচ্ছে 7,200 টাকা। তাহলে এখন ডেবিট উদ্বৃত্ত এবং এটা ক্রেডিট সমান হয়ে যাওয়ার কারণে কোনো উদ্বৃত্ত থাকবে না। তাহলে অনাদায়ী পাওনা যেহেতু একটি নমিনাল অ্যাকাউন্ট, এজন্য বছর শেষে এটার কোনো উদ্বৃত্ত থাকবে না। ওকে, এখন দেখবো হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি
অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব। ওকে, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাবে একটি প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল, সাধারণত এটার ক্রেডিট উদ্বৃত্ত হয়ে থাকে। তাহলে ব্যালেন্স বিডি 7,000 টাকা ক্রেডিট উদ্বৃত্ত, এটা দিয়ে আমরা শুরু করলাম। এরপরে প্রথম জাবেদায় আছে হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট মানে হচ্ছে জাবেদার ডেবিটে টাকা, বিপরীত হিসাব লিখবো হচ্ছে আমরা প্রাপ্য হিসাব। তাহলে ডেবিটে টাকা, জাবেদ, এটি মূলত জাবেদার ঘর। হ্যাঁ, তাহলে জাবেদার ডেবিটে টাকা 4,600 টাকা, আর প্রাপ্য হিসাব ছিল হচ্ছে বিপরীত হিসাব। তাহলে প্রাপ্য হিসাব লিখে আমরা ডেবিটে 4,600 টাকা লিখলাম। ক্রেডিট উদ্বৃত্ত থাকলো হচ্ছে 2,400 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তার মানে 2 নম্বর জাবেদা আছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট 7,200 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট হচ্ছে 7,200 টাকা। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে ক্রেডিটে লিখতে হবে 7,200 টাকা, বিবরণের ঘরে লিখবো অনাদায়ী পাওনা খরচ। তাহলে অনাদায়ী পাওনা খরচ ক্রেডিটের ঘরে লিখবো 7,200 টাকা। এই যে আগেও ক্রেডিট ছিল 2,400 টাকা, আবার ক্রেডিট হলো হচ্ছে 7,200 টাকা, দুটা যোগ করলে আমরা পেয়ে যাব ক্রেডিট উদ্বৃত্ত 9,600 টাকা, যেটা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির সমান। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি আমাদের 9,600 টাকা। ওকে, এই ছিল অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আবারও সবাইকে ধন্যবাদ।